আমি এখন ঢাকা থেকে চায়নার গুয়ানজু হয়ে ইউর উদ্দেশ্যে রওনা হব। রওনা হওয়ার আগে বলাকা লঞ্চে দুপুরের খাবারটা সেরে নিচ্ছি। সাথে করে কিছু ডকুমেন্টস নিয়ে যাবেন, যে ডকুমেন্টসগুলো বাংলাদেশ ইমিগ্রেশন আপনার কাছে চাইতে পারে। ইমিগ্রেশন শেষ করে যথারীতি আমি এখন বিমানে ওঠার উদ্দেশ্যে রওনা হয়েছি। বাইরে বেশ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে বিমানটি ডিলে হচ্ছে। আপনারা যারা প্রথমবারের মতো চায়নায় যেতে চাচ্ছেন তারা অবশ্যই যাওয়ার আগে কিছু ডকুমেন্টস সাথে করে নিয়ে যাবেন। পাসপোর্টে ভিসা থাকতে হবে, ট্রেড লাইসেন্স, নোটারি কপি, দোকানের ভিজিটিং কার্ড, যদি টিন সার্টিফিকেট থাকে টিন সার্টিফিকেটটি, প্রতিষ্ঠানে বসা অবস্থায় একাধিক ছবি, হোটেল বুকিং, রিটার্ন এয়ার টিকিট, সাথে $1,000 থেকে $1,500 সাথে নিয়ে যাবেন। চায়না ইমিগ্রেশনে এই জিনিসগুলো আপনার কাছে চাইতে পারে। আমি এখন দাঁড়িয়ে আছি চায়নার গুয়ানজু এয়ারপোর্ট। প্রথমবারের মতো কেউ যদি চায়নাতে বিজনেস করতে আসতে চান তাহলে কিভাবে চায়নাতে আসবেন, ঢাকা থেকে চায়না কিভাবে আসবেন, বিমান ভাড়া কত, গুয়ানজু এয়ারপোর্ট থেকে ইউতে কিভাবে যাবেন, কোথায় খাবেন, কোন হোটেলে থাকবেন এবং বাংলা খাবার কোথায় পাবেন, যারা প্রথমবারের মতো চায়নাতে আসতে চাচ্ছেন বিজনেস করতে, এই ভিডিওটি তাদেরই জন্য। গুয়ানজু এয়ারপোর্টটিতে এসে দেখতে পেলাম রেস্ট নেওয়ার ছোট ছোট বেশ কিছু কেবিন রয়েছে। যারা ট্রানজিট যাত্রী আছেন 5 থেকে 7 ঘন্টা এয়ারপোর্টে থাকতে হবে, চাইলেই এই ধরনের কেবিনগুলো ইউজ করতে পারেন। চায়না আসার সময় অবশ্যই কিছু চাইনিজ আরএমবি সাথে নিয়ে আসবেন। প্রতি ঘন্টায় 48 আরএমবি, যা বাংলাদেশি টাকায় প্রায় 900 টাকার উপরে। ঢাকা থেকে গুয়ানজু আসতে আমার সময় লেগেছে প্রায় 4 ঘন্টার মতো। ইমিগ্রেশন শেষ করে আমি এখন ইউতে যাওয়ার জন্য ডোমেস্টিক ফ্লাইটের দিকে যাচ্ছি। যথারীতি গুয়ানজু থেকে আমাদের ইউর ফ্লাইটটি ছেড়ে দিয়েছে। অলরেডি আমি এখন ইউ এয়ারপোর্টে চলে আসছি। গুয়ানজু থেকে ইউতে আসতে আমার সময় লেগেছে প্রায় 2 ঘন্টার কাছাকাছি। আমি আমার লাগেজটি নেওয়ার জন্য লাগেজ বেল্টের দিকে যাচ্ছি। লাগেজটি নিয়ে আমি একটি ট্যাক্সি নিব। আমি এখন একটি ট্যাক্সি নিয়েছি, যে ট্যাক্সিটিতে করে আমি আমার হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছি। আপনারা যারা প্রথমবারের মতো চায়নাতে আসবেন অবশ্যই আপনারা যেই হোটেলে উঠবেন হোটেলের ভিজিটিং কার্ডটি সাথে রাখবেন এবং ট্যাক্সি আলাকে সেই কার্ডটি দেখাবেন। চায়নাতে আসলে সবচেয়ে বড় বিপদ হলো ভাষাগত। যেহেতু চাইনিজরা সাধারণত ইংলিশ ভাষা বোঝে না বা খুব কম বোঝে, তাই আপনি সবসময় একটি কার্ড সাথে রাখবেন। এই কার্ডটি দেখিয়ে আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছার চেষ্টা করবেন। অলরেডি আমি আমার হোটেলের পাশে চলে আসছি। রাতের ঘুম শেষ করে আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য হোটেলের নির্দিষ্ট রেস্টুরেন্টে চলে যাচ্ছি। ব্রেকফাস্টে আমাদের হোটেলে যেই খাবারগুলো ছিল সেই খাবারগুলো হচ্ছে, দেখতে পাচ্ছেন, মোমো, নুডলস, চিকেন রাইস, সিদ্ধ করা মিষ্টি আলু এবং ভুইটা, ডিম, 2 ধরনের স্যুপ, চা এবং কফি, নানা ধরনের কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা রয়েছে। এখানে বেশ কিছু ধরনের ফল রয়েছে এবং চাইনিজ ট্র্যাডিশনাল কিছু খাবার রয়েছে। অনেক খাবারের নাম যদিও আমি বলতে পারছি না বা আমার জানা নেই। এখানে চাইনিজ অনেক খাবারই রয়েছে যেগুলো আমরা খেতে পারি না বা আমাদের টেস্টের সাথে যায় না। তো আমরা বেছে দেখে যেই খাবারগুলো খেতে পেরেছি সেই খাবারগুলোই নিয়েছি, আর যেগুলো খেতে পারিনি সেই খাবারগুলো আমরা নেই। রাজীব ভাই, আপনার কাছে এই খাবারগুলো কেমন লাগছে? একটা দেশেরই ভাষাগত যেমন পার্থক্য আছে তেমন খাবারেরও পার্থক্য আছে। চায়নাতে বাংলা খাবারও আছে, যেমন কলা, পাউরুটি, আরো অনেক কিছু। আমি প্রথমবার চায়নাতে এসেছি, ভালোই লেগেছে, তবে খাবারগুলো একটু দেখে খাওয়াই ভালো। ভাই শেষের দিকে তো খেতে পারতেছি না।
যদি একটা ভুট্টা মুট্টা লইছি একটা ভুট্টা মুট্টা লইছি। এই নিয়ে বাবু ভাই কিন্তু তৃতীয়তম প্লেট চলতেছে। তাহলে বুঝতে পারেন যে বাবু ভাই খাওয়ার অবস্থাটা খাইতে পারেন না এতটুকু নিচ্ছে, আর খাইতে পারলে কতটুকু নিচ্ছে। প্রথম দিন এসে আমরা যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলটির নাম হলো জিয়ান্নাই। আর জিয়ান্নাই হোটেলটির ভাড়া হলো ডাবল বেডের ভাড়া 200 RMB। তো আমি সাজেস্ট করবো প্রথমবার কেউ যদি চায়নাতে আসতে চায় অবশ্যই দুজন আসবেন, তাহলে তার খরচটা কম পড়বে। একা আসলে খরচ অনেকটা বেড়ে যাবে। প্রথম দিন রাতে আমরা চলে গেলাম হোটেলে। রাতের ঘুম শেষ করে তো সকালবেলা প্রথমেই কাজ থাকবে আমাদের ডলার এক্সচেঞ্জ করা। কারণ ডলার এক্সচেঞ্জ না করলে আপনার যে সমস্যাটা হবে সেটা হলো ট্যাক্সি ভাড়া দিবেন, অথবা বাইরে কোথাও খাওয়া দাওয়া করবেন, অথবা মার্কেটে যখন যাবেন তখন দোকানদারকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। সেক্ষেত্রে আপনাকে প্রথম কাজটি থাকবে ডলারকে এক্সচেঞ্জ করা। তো আমরা ডলার এক্সচেঞ্জ করব এবং আরেকটি কাজ করে নিতে হবে, একেবারেই আপনি একটা সিম কার্ড কিনে নেবেন। সিম কার্ডটা না হলে আপনার সবচেয়ে বড় সমস্যা হবে, আপনি কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না। তো আমরা ডলার এক্সচেঞ্জ এবং সিম কার্ডটা কিনে নিচ্ছি। কেনার পরে তারপরে আমরা মার্কেটে প্রবেশ করব। তো চলুন ডলার এবং সিম কার্ডটি কিনে নিই। এবং ডলারের প্রাইস কত পড়ে? $500। প্রথম কাজটি আমরা করছি, ডলার চেঞ্জ করে নিচ্ছি। $500 দেখছি কত পাই ডলারে। আমি ওকে $500 দিলাম। আমরা $500 পাচ্ছি এই RMB-টা। আর এটা এক্সচেঞ্জ করে এখন আমরা এক্সচেঞ্জ করছি। হ্যাঁ, রাজীব ভাই 200 ইউরো এক্সচেঞ্জ করছে। তো 200 ইউরোতে কত পাচ্ছি সেটাও আমরা দেখে নিচ্ছি একটু। এখানে আরো দুইজন বিদেশি দেখা যাচ্ছে। নো আরব? হুইচ কান্ট্রি? তুর্কিশ। তুর্কিশ। মানে আরেকজন তুর্কিশ ভাইয়ের সাথে দেখা হলো, সেও এখানে চায়নাতে বিজনেস করে, সে আসছে। ও সেম ও ফাদার। দুজন ভাইয়ের সাথে এখানে এসে দেখা গেলো। তো এখানে দেখা যাচ্ছে যে 200 ইউরোতে আমরা কত পাচ্ছি। টাকা এক্সচেঞ্জ করা শেষ হলে আমাদের আরেকটি কাজ থাকবে সিম কার্ড নেওয়া। কারণ আপনারা সবাই আগে পরে সবাই জানেন যে চায়নাতে আসলে আপনার ইউটিউব, ফেসবুক, টিকটক এগুলো চলে না। যেহেতু চলে না, আমাদেরকে সিম কার্ড কিনে এগুলো যদি কেউ চালাতে চায় তাহলে আরেকটি প্রক্রিয়া আছে, সেটা হলো VPN এর মাধ্যমে এগুলো চালাতে পারবে। আর না হলে তারা চাইনিজ যে প্রযুক্তি সেগুলো ইউজ করতে হবে। তো আমরা সাধারণত চাইনিজ যে উইচ্যাটটি আমরা ইউজ করি। চায়নাতে সবচেয়ে জনপ্রিয় এবং ফেমাস মাধ্যম যেগুলো উইচ্যাট। আমরা উইচ্যাটের মাধ্যমে কথাবার্তা এবং যোগাযোগের সব ব্যবস্থাগুলো করি। উইচ্যাট হলো চায়নার একটি অন্যতম প্ল্যাটফর্ম। তো রাজীব ভাই টাকাগুলো গুনে বুঝে নিচ্ছে এবং সিম কার্ড কিনবো। আমরা সিম কার্ড কিনে সিম কার্ডটি দিয়ে অ্যাক্টিভ করে আমরা মার্কেটে প্রবেশ করব। তো চলুন দেখা যাক। ডলার এক্সচেঞ্জ করার পরে আমরা সিম কার্ডটি কিনে নিলাম। সিম কার্ডের দাম পড়েছে চাইনিজ টাকায় 100 RMB। 100 RMB দিয়ে আমরা একটা সিম কার্ড কিনে নিলাম এবং ডলারটা এক্সচেঞ্জ করলাম। করার পরে আমরা এখন মার্কেটে প্রবেশ করছি, চায়নার সবচেয়ে বড় মার্কেট যেটি। তো সেই মার্কেটে প্রবেশ করে কিছু মার্কেটের ভিডিও থাকবে, আপনারা এই ব্লগে এই ভিডিওগুলো দেখতে পাবেন। এই হলো আন্ডারপাস দিয়ে আমরা এখন চলে যাব রাস্তার ওপারে। উপর দিয়ে গাড়ি চলাচল করছে এবং নিচে আন্ডারপাস দিয়ে আমরা এখন চলে যাচ্ছি রাস্তার ওপারে গেলেই মার্কেটটি, আমরা সেই মার্কেটটিতে এখন প্রবেশ করব। তো আমরা এখন আন্ডারপাস দিয়ে যাচ্ছি। এই অ্যাক্সেলেটার সিঁড়ি দিয়ে আমরা এখন আন্ডারপাস দিয়ে মার্কেটের পাশে উপরে উঠে যাচ্ছি। অলরেডি আমি এখন মার্কেটটির পাশে চলে আসছি। কিছুক্ষণের মধ্যেই আমি এই মার্কেটটির ভিতরে প্রবেশ করব। মার্কেটের সামনে ফুল দিয়ে 2026 লেখাটি সাজানো আছে। আমি দাঁড়িয়ে আছি এখন পৃথিবীর সবচেয়ে বড় পাইকারি মার্কেটটিতে। আর এই মার্কেটটি অবস্থিত চায়নার জেনজিয়ান প্রভিন্সের ইউসিটিতে। তো আমি এই ইউসিটি মার্কেট থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আমি এখন এই মার্কেটের বিভিন্ন দোকানে ঢুকবো এবং কি কি পণ্য পাওয়া যায় এবং কিভাবে কেনাকাটা করতে হয় এবং কি কি জিনিস এখানে পাওয়া যায় আমি আপনাদেরকে শেয়ার করব। সবচেয়ে বড় যে মার্কেটটি, এই মার্কেটটিতে দোকান রয়েছে প্রায় 75,000-এরও বেশি দোকান রয়েছে। বেশ বড় মার্কেট। এই হলো মার্কেটের মূল প্রবেশদ্বার। এই গেটটি দিয়ে আমি এখন মার্কেটের ভিতরে প্রবেশ করব।
মার্কেটে ঢোকার পরই এরকম একটা স্ক্রিন দেখতে পাবেন, সেখানে তাদের অ্যাডভার্টাইজমেন্ট চলছে, মার্কেটটি কত বড়, কি কি দোকান রয়েছে, কি কি পণ্য এখানে সাজানো আছে, মার্কেটগুলো কিভাবে মনিটরিং করা হয়, মার্কেটগুলো কিভাবে পরিচালনা করা হয় তার উপরে ভিডিও দেখানো হচ্ছে। আমি এখন ফার্স্ট ফ্লোর থেকে অ্যাক্সেলেটার সিঁড়িতে করে দ্বিতীয় তলার দিকে যাচ্ছি। যারা পাইকারি বিজনেস করেন বিভিন্ন প্রান্ত থেকে, পৃথিবীর সব প্রান্ত থেকে এখানে কেনাকাটা করার জন্য চলে আসে এবং এই মার্কেটটি পৃথিবীর সবচেয়ে বড় পাইকারি মার্কেট নামে পরিচিত এবং ৭৫,০০০-এরও বেশি দোকান রয়েছে এই মার্কেটটিতে। সেকেন্ড ফ্লোর থেকে এখন আমরা থার্ড ফ্লোরের দিকে উঠছি। এই ফ্লোরটিতে কিছু ফ্লাওয়ার বাস্কেট ও শোপিসের দোকান রয়েছে। এই ফ্লোরে বেশ কিছু দোকান রয়েছে, আমরা আপনাদের সেই দোকানগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে সুন্দর একটি ফ্লাওয়ার বেসের দোকান রয়েছে, যেখানে বিভিন্ন ডিজাইন ও আকর্ষণীয় কালেকশনের ফুলদানি পাওয়া যায়। এই দোকানটিতে সুন্দর সুন্দর শোপিস ডিসপ্লে দেওয়া আছে, যা দেখতে বেশ সুন্দর লাগছিল। এখানে আরেকটি কথা বলে রাখি, এখানে দোকানদার সাধারণত মেয়েরাই দোকানদারি করে থাকে, শতকরা ৯৫%ই মেয়েরা দোকানদারি করে। এখানে ডিসপ্লে দেওয়া আছে হ্যান্ড ওয়াশের যে লিকুইড জিনিসগুলো রাখার। এই পাশে একটি শোপিসের দোকান দেখা যাচ্ছে। হ্যালো, হাউ আর ইউ? হোয়াট ইজ ইউর নেম? Nina. Your name is Nina. Hello, what is your name? Your mama name? Chinese name? Your mama Chinese name? She? She Lingtian. প্রথমবারের মতো চায়নাতে এসে আপনি ভাবছেন বাংলা খাবার কি খাবেন, কোন মার্কেটে মার্কেটিং করবেন। আমি এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর সবচেয়ে বড় পাইকারি মার্কেটের সামনে। বাংলা খাবার যারা খেতে চাচ্ছেন চায়নার ইউ সিটিতে এসে, এই ভিডিওটি তাদের জন্য। আমি আপনাদেরকে এখন একটি বাংলা গেস্ট হাউসে নিয়ে যাব, যেখানে বাংলা খাবার পাবেন। আমি এখন একটি বাংলাদেশি গেস্ট হাউসে যাব, যার বিল্ডিং নাম্বার হচ্ছে 15। চলুন গেস্ট হাউসটির ভিতরে যাওয়া যাক। 15 নম্বর বিল্ডিংয়ের 51 নম্বর গেট দিয়ে, গেটটির সামনে দেওয়া আছে একটি ছোট সাইনবোর্ড, যার মধ্যে লেখা আছে স্বাগত তাসপিয়া ইয়ার কারু। আমরা গেট দিয়ে গেস্ট হাউসটির ভিতরে প্রবেশ করছি। তোফাজ্জল ভাই কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। যারা প্রথমবার চায়নাতে আসবে, তারা যদি ইউতে আসতে চায়, বাংলা খাবার খেতে চায়, এলাকাটার নাম? এলাকার নাম হলো সামসুন 5 স্ট্রিট, আর চাইনিজে বলে সামসুন উজিয়া। বিল্ডিং নাম্বারটা কত? আমাদের বিল্ডিং নাম্বার হলো 15 নম্বর বিল্ডিং। গেট নাম্বার কত? গেট নাম্বার হলো 51। থাকা খাওয়ার প্রাইসটা কেমন? আমরা থাকা খাওয়ার প্রাইস আসলে মূলত রেট হলো 150 টাকা, কেউ 130 টাকা দেয়, কেউ 140 টাকা দেয়, এই কিছু কম বেশ হয় আর। সকালের নাস্তা দেন? জি, আমরা সব গেস্ট হাউসে কিন্তু দুবেলা খাবার, আমাদের এখানে আমরা 3 বেলাই খাওয়াই।
সকালবেলা খাওয়াই চলে যায়। আরে মার্কেটে ক্ষুধা লাগলে তো আর আসা হয় না, 5টার দিকে আসে, খায়, একটু রেস্ট করে, রাত্রে আমরা আবার খাওয়াই। এই জন্য আমরা 3 বেলাই খাওয়াই। এক রুমে কয়জন থাকে? ট্রিপল বেড সেটাতে থাকে 3 জন, জি, আর যেটা ডাবল বেড সেটা থাকে 2 জন। 2 জন। আর কেউ যদি একা থাকতে চায় একটা রুমে একটা বেড নিয়ে, সেই ব্যবস্থা রয়েছে। হ্যাঁ আছে। তার জন্য ভাড়া কত? এই একই ভাড়া, এটা আমরা একই ভাড়া। একটা সিঙ্গেল এক রুমে একজন থাকতে চাইলে একই ভাড়া, একই যদি রুমটা অ্যাভেলেবেল খালি থাকে আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে ধন্যবাদ। যারা নতুন আসবে আমি আপনার কার্ডটা দিয়ে দিচ্ছি, যাতে আপনাকে নক করলে আপনি তাদেরকে একটু রেসপন্স করবেন। আপনি চায়নার ইউ সিটিতে আসছেন, এখন আপনি চাচ্ছেন তার আশেপাশে দর্শনীয় একটি জায়গা বেড়াতে যাবেন। তো আপনারা চাইলে চায়নার ইউ সিটিতে একটি গ্লাস ব্রিজ রয়েছে, সেই গ্লাস ব্রিজটিও ঘুরে আসতে পারেন। গ্লাস ব্রিজে কিভাবে আসবেন এই পূর্ণাঙ্গ তথ্যটি যদি আপনি পেতে চান, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ভিডিওটি দেখলে আপনি পুরো ডিটেলসটি পেয়ে যাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর সবচাইতে বড় পাইকারি মার্কেট, আর এই মার্কেটটি হলো পুথিয়ান মার্কেট। এখান থেকে মার্কেটটি শুরু হয়েছে, এখন পৃথিবীর সবচাইতে বড় পাইকারি মার্কেট, এবং এতই বড় যে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়। 75,000-এরও বেশি দোকান রয়েছে এই মার্কেটটিতে। যে বিল্ডিংটির নাম হলো সাংগ্রিলা। পুথিয়ান মার্কেটটি ঘোরাঘুরি শেষ করে আমি এখন পুথিয়ানের পাশে একটি সুন্দর বিল্ডিং রয়েছে। এই মার্কেটটি হলো খুচরা একটি মার্কেট, দেখতে অসাধারণ সুন্দর। তো আমরা সেই মার্কেটটিকে ভিজিট করার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমি এখন দাঁড়িয়ে আছি চায়নার ইউ সিটির পুথিয়ান মার্কেটের ঠিক পাশেই একটি বিল্ডিং, যার নাম সাংগ্রিলা। পুথিয়ান মার্কেটের ঠিক প্রথম দিকে, যেখান থেকে হাঁটলে 2 থেকে 3 মিনিটের মধ্যে সাংগ্রিলা একটি বিল্ডিং রয়েছে, যে বিল্ডিংটির বাইরে অনেক লাইটিং করা হয় এবং দেখতে বেশ সুন্দর। আর ঠিক বিল্ডিংটির ভিতরে আমি এখন প্রবেশ করব সাংগ্রিলা বিল্ডিংটি। এই যে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটি, এই বিল্ডিংটির নাম হলো সাংগ্রিলা, আর এটি অবস্থিত চায়নার ইউ সিটিতে পুথিয়ান মার্কেটের একেবারেই পাশে। এই মার্কেটটির ভিতরে প্রবেশ করেই দেখতে পেলাম অসাধারণ চোখ ধাঁধানো আর্কিটেক্ট ডিজাইন করা, যা দেখতে বেশ নান্দনীয় লাগছিল। মার্কেটের ভেতরের ডিজাইনটা এতই সুন্দর ছিল, যা আমরা দেখছি এবং মুগ্ধ হচ্ছি। এত সুন্দর করে সাজিয়ে একটি মার্কেট করা যায়, যা যে চোখে না দেখলে বিশ্বাস করা অসম্ভব। মার্কেটের ভিতরে প্রবেশ করার পরে আমরা অনেক দোকানদারের কাছ থেকেই শুনেছি, মার্কেটের বাইরের যে বিল্ডিংগুলো রয়েছে, রাতের বেলা লাইটিংটা এত সুন্দর করে সাজানো হয়, যা দেখলে মুগ্ধ হওয়ার মতো। তো আমরাও মার্কেটের ভিতরে একটু সময় বেশি কাটাচ্ছি, কারণ রাতের সৌন্দর্যটা আমরা উপভোগ করে এলাকা থেকে বিদায় নেব। মার্কেটটি থেকে বের হয়ে আমরা দেখতে পেলাম একজন পথিক, সে ডিজিটাল পদ্ধতিতে ইনকাম করছে। আমরাও তার পাশে দাঁড়িয়ে কিছু সময় তার গান শুনছিলাম। আর তার পাশে একটি ছোট ব্যানার দেওয়া আছে, সেখানে তার কিউআর কোড দেওয়া আছে, চাইলে আপনারা তাকে সহযোগিতা করতে পারেন। কিছুক্ষণ আগে আমরা বলেছি যে এই জায়গার সৌন্দর্যটা রাতে ফুটে ওঠে। ঠিক দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো দেখতে অসাধারণ, লাইটিং। তো এই জায়গার রাতের সৌন্দর্যটা দেখার জন্য অনেক লোকই দূর দূরান্ত থেকে আসে। তো আমরা আসছি, এটি অবস্থিত পুথিয়ান মার্কেটের ঠিক প্রথম দিকে সাংগ্রিলা বিল্ডিংটিতে। যখন দিনের আলো ছিল তার সৌন্দর্য ছিল একরকম, এখন রাতের আলোতে তার সৌন্দর্য দ্বিগুণ হয়ে গেছে।
মার্কেটে প্রবেশ করার পর একাধিক দোকানদার বলেছিল রাতের আলো এই বিল্ডিংগুলো অসাধারণভাবে ফুটিয়ে তোলে। আসলে আমরা বাইরে এসে দেখলাম রাতের সৌন্দর্য অসাধারণ। আপনারা যারা ইউতে বেড়াতে আসবেন অবশ্যই চায়নার পুথিয়ান মার্কেটের যে প্রথম অংশ তার পাশে এই শাংরিলা বিল্ডিংটি অবশ্যই ভিজিট করে যাবেন, এবং বিশেষ করে রাতে। এই এলাকাটি ঘোরাঘুরি শেষ করে আমরা যখন রাস্তাটা হেঁটে যাচ্ছিলাম পাশে একটি ফলের দোকান দেখতে পেলাম। তো আমি আর রাজীব ভাই দুজনে মিলে 2 গ্লাস ফলের জুস খেয়ে নিচ্ছি। এই শহরটা কেমন লাগতেছে আপনার কাছে? ভাই এই শহরটা তো আসলে অনেক সুন্দর শহর। আর আজকে তো দেখলেন অনেক হাঁটাহাঁটি করলাম, হাঁটাহাঁটি করার পর পুরো ক্লান্ত। এই যে 1 গ্লাস আপনার আমের জুস খেয়ে এখন খুব ভালো লাগতেছে। আমি আপনাদেরকে নতুন আরেকটি গেস্ট হাউসের সন্ধান দিয়ে দিচ্ছি, যেখানে চাইলে আপনারা রাতে থাকতেও পারবেন এবং খাবারও খেতে পারবেন। এটি হলো বাংলাদেশি একটি গেস্ট হাউস, এখানে থাকা খাওয়ার সব ব্যবস্থাই রয়েছে। আমাদের এখানে সিট আপনারা দেখছেন, এখানে প্যাকেজ 130 টাকা। সকালে আপনার নাস্তা হলো ডিম পোস্ট এবং ডাউল, ভাজি, পরোটা, রুটি, এবং আপনার রাতে ডিনার সহ 130 টাকা। আচ্ছা, সকালের খাবার এবং বিকালের খাবার এবং রাতে যদি সে চায় খাইতে তাও অবশ্যই সে খাতে পারবে। 3 বেলা খাবার, হ্যাঁ, চা আছে সাথে। হ্যাঁ, চা বাংলাদেশের চা, দুধ চা, রং চা, আপনি যেটা খাতে চান সেটা আপনি খাতে পারবেন। 130 টাকার প্যাকেজ। 130 টাকা প্যাকেজ। আমরা একটি বাংলাদেশি গেস্ট হাউসে খাবার খেতে এসেছি। এখানে খাবার হিসাবে ছিল মাংস, সবজি, ভর্তা, ডাল ও সালাদ। খাবারের মান, টেস্ট যথেষ্ট ভালো ছিল। রাজীব ভাই দুজনে খাওয়া দাওয়া করতেছে। ভাই খাবার কেমন লাগতেছে? খাবারের মান কেমন? সেই স্বাদ বলে ভাষা প্রকাশ করা যাবে না, অনেকটা দেশি দেশি খাবারের মতো মনে হচ্ছে। রাজীব ভাই খাবার কি অবস্থা? খাবারের মান কেমন বা খাবার কেমন খাবারের লাগতেছে? মান অরিজিনাল খুবই ভালো, এবং এই যে দেশি চাল, ওনার কাছে দেশি চাল পাওয়া যায়। ডালটা তো সেই হয়, আপনারা এখানে দেশি চালও পাবেন, আতপ চালও পাবেন। এখানে বেশি রান্না হয় আতপ চাল, কিন্তু এই দেশি চালের জন্য আমরা এখানে বেশি আসি। পরিবেশটা খুবই ভালো, মনে হবে যে বাসায় বসে খাচ্ছেন এরকমই লাগতেছে। আমার কাছে সবকিছু মিলে ভালোই লাগছে। ভালোই লাগছে। ইউ শহরে একটি নাইট মার্কেট রয়েছে, যেটি সবচেয়ে বড় নাইট মার্কেট। তো আমরা সেই নাইট মার্কেটটি ঘোরার জন্য নাইট মার্কেটের পাশেই ময়দান নামের একটি জায়গা রয়েছে, যেখানে প্রচুর পরিমাণে মুসলিম রেস্টুরেন্ট রয়েছে। এখানে বিভিন্ন দেশের মুসলিম খাবারগুলো পাওয়া যায়। আমি এখন দাঁড়িয়ে আছি ইউর সবচেয়ে বড় নাইট মার্কেটটির সামনে, যার নাম হলো সেন্টিং নোট নাইট মার্কেট। দিনের বেলা এই রোড দিয়ে অনেক যানবাহন চলাচল করে, যা রাতে সবচেয়ে বড় নাইট মার্কেটে পরিণত হয়। এই নাইট মার্কেটটি রাতে কতটা জাঁকজমক হয় তা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কিছু কচ্ছপ সাজানো আছে। চাইনিজদের পছন্দের খাবারের মধ্যে এগুলো অন্যতম। এখানে কিছু ব্যাংক ডিসপ্লে দেওয়া আছে দেখতে পাচ্ছি, আর কিছু বিচ্ছুও ডিসপ্লে দেওয়া আছে। বাসাবাড়ি অথবা ছেলে মেয়েদের জন্য যদি কেউ কেনাকাটা করতে চান তাহলে সেন্টিং রোড এই নাইট মার্কেটটিতে আসতে পারেন। নাইট মার্কেটটি ঘোরাঘুরি শেষ করে আমরা এখন একটি বাংলাদেশি রেস্টুরেন্টে রাতের খাবার খাওয়ার জন্য চলে আসছি। আসসালামু আলাইকুম সানি ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আমি ভালো আছি। আচ্ছা, ইউতে তো হোটেল বলতে শুধু এই একটাই? জি ভাই, এখানে বাংলা হোটেল বলতে একটাই, বাংলাদেশি মালিকানায় একটা হোটেলই আছে যেখানে বাংলা খাবার পাওয়া যায়। গেস্ট হাউস আছে একাধিক? গেস্ট হাউস অনেকগুলাই আছে, হ্যাঁ। কিন্তু বাংলা খাবারের জন্য হোটেল একটাই। এই হোটেলটার নাম কি? এটা হচ্ছে ইউ বাংলা হোটেল। ইউ বাংলা হোটেল। জি। এখানে সাধারণত কি কি খাবার পাওয়া যায়? এখানে ভাই বাঙালি সমস্ত খাবার পাওয়া যায়। আপনি মাছ যদি বলি, মাছ, ইলিশ মাছ, রুই মাছ, পাঙ্গাস মাছ, মাংস বলতে আপনার হাঁসের মাংস, গরুর মাংস, খাসির মাংস, বিভিন্ন রকমের ভর্তা, পুডিং। বাংলা খাবার বলতে আমরা বাংলাদেশিরা যা পছন্দ করি ভাইরা সব আমাদের জন্য সেই আয়োজনটাই রাখছে মোটামুটি এখানে। আচ্ছা, এখানে খাবারের প্রাইস কত যদি প্যাকেজে কেউ খেতে চায়? প্যাকেজ যদি খেতে চায় এখান থেকে 40 থেকে 50 আরএমবির মধ্যে প্যাকেজে খুব সুন্দরভাবে খাওয়া যায় একজন বাংলাদেশি মানুষের জন্য। আচ্ছা, তাহলে আমরা একটু ভিতরে ঢুকি, তোরটা একটু দেখি কেমন না।
রেস্টুরেন্টের মেনু লিস্টটি দেখতে পাচ্ছেন। এখানে খাবারের দাম এবং কি কি খাবার আছে এই লিস্টটি এই মেনুতে পেয়ে যাবেন। কোনটার প্রাইস কত আপনারা এখানে পেয়ে যাবেন। আমি এখন রাতের খাবারের জন্য যেই হোটেলটিতে এসেছি ইউতে একমাত্র বাংলাদেশি হোটেল, যেখানে আপনি বিভিন্ন ধরনের খাবার পাবেন। হাঁসের মাংস, মুরগির মাংস, গরুর মাংস এবং বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় হোটেলে। আমরা তিনজন এখানে খেয়েছি, আমাদের তিনজনের বিল হয়েছে প্রায় 2300 টাকার মতো বিল হয়েছে আমাদের তিনজনের খাবারের। আর একজনের বিল পড়েছে বাংলাদেশি 760 টাকা। আর আমরা যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলটির পাশে ছোট একটি নাইট মার্কেট রয়েছে। আমরা এখন সেই নাইট মার্কেটটিতে যাব বাসা বাড়ির জন্য কিছু কেনাকাটার জন্য। এই ছোট নাইট মার্কেটটি বাংলাদেশি বা বিভিন্ন দেশের যারা ট্যুরিস্ট অথবা বিজনেস করার জন্য আসে এখান থেকে কেনাকাটা করে। এখানে রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এই নাইট মার্কেটে কাপড়ের পাশাপাশি বেশ কিছু ফুড স্টলও ছিল। সেখানে বিস্কিট, চকলেট সহ আরো নানা ধরনের খাবার বিক্রি হচ্ছিল। যদিও সব খাবারের নাম আমার জানা নেই, তবে দেখে মনে হচ্ছিল খাবারগুলো অনেক ভালো মানের এবং বিচিত্রময় খাবার পাওয়া যায়। নাইট মার্কেটটি ঘোরাঘুরি শেষ করে যথারীতি আমরা আবার আমাদের হোটেলে চলে আসছি। প্রথমে আপনাদেরকে একটি হোটেল দেখিয়েছিলাম, সেই হোটেলটি চেঞ্জ করে আমরা পরবর্তীতে আরেকটা হোটেল উঠেছি। সেই হোটেলটির নাম হলো জি ফিং হোটেল। আর এই হোটেলটি দুজনের ভাড়া পড়বে 250 থেকে 260 RMBর মতো, যা বাংলাদেশি টাকায় প্রায় 5000 টাকার মতো পড়ে। তো আপনারা চাইলে এই হোটেলটিতেও উঠতে পারেন। এই হোটেলটিতে রাতের ঘুম শেষ করে আমরা এখন সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য লিফটের 6-এ চলে আসছি। আর আজকে যে ব্রেকফাস্টগুলো করেছি সেই ব্রেকফাস্টগুলো কি কি খাবার ছিল একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি 2 রকমের স্যুপ রয়েছে এখানে। এখানে রয়েছে বড়ই রয়েছে, মাফিন কেক রয়েছে, ডিম রয়েছে, বাদাম দেখতে পাচ্ছি, রুটিও রয়েছে, বিভিন্ন ধরনের সালাদও রয়েছে, পিৎজা রয়েছে, ডিম, ভুইটা, মিষ্টি আলু, নুডলস। এখানে কিছু মশলা দেখতে পাচ্ছি, নানা রকমের মশলাও রয়েছে। এখানে কিছু সবজি রয়েছে, এখানে কিছু ফল ফ্রুটস রয়েছে, মালটা, কলা, তরমুজ। ভাইজান, খাবার কেমন লাগতেছে বা খাবারের মান কেমন? আলহামদুলিল্লাহ, আসলে খাবারের মানটা খুবই ভালো ছিল আর আইটেমও বেশি ছিল। এটার ভিতরে নতুন হোটেলে আসলাম, দেখলাম যে খাবারের মানটা খুবই ভালো আর খেয়ে খুব টেস্টি পেয়েছি। আমরা চায়নাতে এসে হোটেলের যে ব্রেকফাস্টটা ছিল সেই ব্রেকফাস্টে যা খেয়েছি তার কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করেছি এবং কি কি খাবার ছিল, খাবারের মান কেমন ছিল, আইটেমগুলো কতগুলো ছিল, যেটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। তো এই খাবারগুলো আমরা খেয়েছি, খাবারের মান মোটামুটি ভালো ছিল, তবে একটু দেখে বেঁচে খেতে হয়। তাহলে আপনি কি বাংলাদেশের বাইরে যাওয়ার কথা ভাবছেন? তাহলে ভ্রমণের সব সমস্যার সমাধান এক জায়গায়। এয়ার টিকেট, ভিসা, হোটেল বুকিং পেতে চাইলে আপনারা এই ফেলকো টিপসের মাধ্যমে ভিসাগুলো করাতে পারেন। আমি আমার ইউরোপ অথবা এশিয়ার ভিসাগুলো ফেলকো টিপসের মাধ্যমে করিয়ে থাকি। তারা অনেক দক্ষতার সাথে কাজ করে থাকে। আচ্ছা, আপনারা সাধারণত কোন কোন দেশের ভিসা করে থাকেন? আমরা সাধারণত বাংলাদেশ থেকে যতগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আছে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, দেন ইউরোপ এবং এশিয়ার মধ্যে আপনার জাপান, সাউথ কোরিয়া, দেন আমাদের দক্ষিণ এশিয়াতে যতগুলো দেশ আছে আপনার সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্ডিয়া থেকে শুরু করে আমরা মোটামুটি সব দেশের কাজগুলি আমরা করি। চায়না ভিসা কি আপনারা করেন? অবশ্যই আমরা চায়না ভিসা করি। সেক্ষেত্রে কতদিন সময় লাগতে পারে চায়না ভিসার ক্ষেত্রে?
চায়না ভিসা আপনার মোটামুটি 10 থেকে 12 দিন সময় লাগে। আপনার যেমন ক্যান্টন ফেয়ার আছে, ক্যান্টন ফেয়ারে তারা প্রচুর ভিসা দেয়। আপনি তো ফেলকো টিপসের মাধ্যমে ভিসাগুলো সাধারণত করিয়ে থাকেন, তো আপনি কোন কোন দেশের ভিসাগুলো এখান থেকে করিয়েছেন? আমার ট্রাভেল শুরু থেকে এই পর্যন্ত যতগুলো আমার পাসপোর্টে ভিসা করিয়েছি সবগুলো ভিসাই আমি এই ফ্যালকোটি থেকেই করেছি। আমার এই পর্যন্ত প্রায় 14টা দেশের ভিসা আমি পাসপোর্টে অ্যাচিভ করতে পেরেছি। কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আছে, টার্কি আছে, জাপান আছে। যত্ন সহকারে যে ফাইলগুলো করায় সে গাইডলাইন থেকে আমাকে 1 ইঞ্চিও ছাড় দেয় না। হ্যাঁ, রিসেন্টলি আমি অস্ট্রেলিয়াতে ঘুরেছি, ফ্যামিলি নিয়ে আমি এই অস্ট্রেলিয়াতে ঘুরতে পেরেছি। এইটার জন্য আমি দাদার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তো দাদাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বাংলাদেশ থেকে প্রথম যারা চায়নাতে বিজনেস করতে আসতে চাচ্ছেন তাদের একটা মনে কনফিউজড আছে যে চায়নাতে আসতে বিমান ভাড়া কত, থাকবো কোথায়, খাবো কোথায়, কিভাবে যাব। আমি একটি টোটাল হিসেব দিয়ে দিচ্ছি। বাংলাদেশ থেকে চায়না আসার জন্য বিমান ভাড়া কত খরচ হতে পারে, কোথায় থাকবেন, বাংলাদেশি খাবার কোথায় পাবেন এবং হোটেল ভাড়া কত, চায়নাতে হোটেলগুলোতে কি ধরনের খাবার পাওয়া যায় এবং মুসলিম খাবার কোথায় পাবেন, বাংলাদেশি খাবার কোথায় পাবেন। তো আমি একটি টোটাল ডিটেলস বিবরণ দিয়ে দিচ্ছি। ধরেন বাংলাদেশ থেকে বিমান ভাড়া 60,000 টাকার মতো, 52 থেকে 55-র মধ্যে চলে যাবে যদি আপনি 1 মাস আগে কাটতে পারেন। বিমান থেকে নামার পরে চলে আসবেন গাড়ি ভাড়া। চায়না আসার জন্য ভিসা করার জন্য সবচাইতে উপযুক্ত সময় হচ্ছে গুয়াংজু ট্রেড ফেয়ার যখন শুরু হয় তখন ভিসা করানোটা হবে উপযুক্ত সময়। সেই সময় ভিসা রেশিও অনেক ভালো থাকে আর ভিসা খরচ 15 থেকে 20,000 টাকা হতে পারে। তাহলে আমাদের টোটাল খরচ কত যাচ্ছে? বিমান ভাড়া 60,000 টাকা, আমরা 7 দিন যে হোটেলে থাকবো সেই হোটেলের ভাড়া আনুমানিক 30,000 টাকা এবং আমরা 7 দিন যে খাবারগুলো খাবো তার খরচ হতে পারে প্রায় 12,000 টাকার মতো। সব মিলিয়ে জনপ্রতি প্রায় 1 লাখ টাকার মতো খরচ হতে পারে, এটা আনুমানিক, কম আর বেশি হতে পারে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।